সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকের বিষয়টি আন্তর্জাতিক না, কিন্তু আমাদের রাষ্ট্রীয় বা দেশের যে খবর আপনারা প্রতি মুহূর্তে চান, আমি বলতে পারি যে বাংলাদেশের প্রসঙ্গে আমি বেশ কিছু বিষয় তুলে ধরব। যদিও আমার শিরোনামের বিষয়টি হলো বিএনপি জামায়াত। আমি তুলে ধরতে চাই বিএনপি জামায়াতের দেড় যুগের সম্পর্ক কেন ভেঙে গেল, নেপথ্যে কারা কাজ করেছে এবং এই দুটো দলের মধ্যে যে সীসাগলা প্রাচীরের মতো একটা শক্ত মজবুত সম্পর্ক ছিল, সেটা ভাঙতে নেপথ্যে কারা কাজ করেছে, আর এতে করে এই সম্পর্ক ভেঙে যাওয়ায় কাদের কাদের লাভ হল। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি লিখেছেন। আমি সেই চিঠিটি পড়েও শোনাবো আপনাদের আজকের লাইভ সেশনে। প্রিয় দর্শক, যদি শুনতে দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করেন যে আপনাদের শুনতে বা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্রথমে আমি প্রফেসর ইউনূসকে লিখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠিটা পড়তে চাই। 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। চলুন সেই চিঠিটা হুবহু আপনাদের পড়ে শোনাই। প্রিয় ইউনূস, এই চিঠি পাঠানো আমার জন্য এক মহান সম্মানের বিষয়, কারণ এটি আমাদের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও একসাথে কাজ চালিয়ে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে আমরা এখন আরো ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে এগিয়ে যেতে চাই। আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের 1 নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য। গত কয়েক বছর ধরে আমরা বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক নিজে আলোচনা করেছি এবং সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের অবশ্যই এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে বেরিয়ে আসতে হবে, যা মূলত বাংলাদেশের শুল্ক অশুল্ক নীতিমালা এবং বাণিজ্য বাধার কারণে সৃষ্টি হয়েছে। দুঃখজনকভাবে আমাদের সম্পর্কটি বর্তমানে একমুখী এবং পারস্পরিক নয়। তাই 1 আগস্ট 2025 থেকে আমরা যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি যে কোনো এবং সব পণ্যের উপর 35% শুল্ক আরোপ করব। বর্তমানে বিভিন্ন খাতে যে শুল্ক রয়েছে, এই শুল্ক তার অতিরিক্ত হিসেবে কার্যকর হবে। এই শুল্ক এড়াতে যদি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হয়, সেটিও উচ্চ শুল্কের আওতায় পড়বে। অনুগ্রহ করে উপলব্ধি করুন যে বর্তমানে আপনার দেশের সাথে আমাদের যে বাণিজ্য বৈষম্য রয়েছে, এই 35% শুল্ক হারটি সেই বৈষম্য দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। এই লাইনটি আমি আবার পড়ছি। তবে বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথাটা। সেক্ষেত্রে দ্রুত পেশাদারিত্বের সাথে তাদের অনুমোদন দিতে আমরা সবকিছু করব, যা হয়তো কয়েক সপ্তাহের মধ্যে করা হবে। তবে কোনো কারণে বাংলাদেশ যদি তার শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আপনি যে কোনো হারে শুল্ক বাড়াবেন, আমরা একই হারে পাল্টা শুল্ক আরোপ করব। আপনি উপলব্ধি করবেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি, সেটা তৈরির পেছনে ভূমিকা রেখেছে বাংলাদেশের অনেক বছরের
শুল্ক, অশুল্ক নীতি ও নানান রকমের বাণিজ্য প্রতিবন্ধকতা, এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা বহু বছর ধরে আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করার জন্য আগ্রহী। যদি আপনি এতদিন ধরে বন্ধ থাকা বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য খুলতে চান এবং আপনার শুল্ক ও অশুল্ক নীতিমালা এবং বাণিজ্য বাধাগুলি দূর করতে চান, তাহলে আমরা এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি। এটিও ইম্পর্টেন্ট ব্যাপার। এই শুল্ক হার আপনার দেশের সাথে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে বাড়তে বা কমতে পারে। আপনি কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হতাশ হবেন না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। শুভেচ্ছান্তে, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। এটি হলো ডোনাল্ড ট্রাম্পের চিঠি। দুটো বিষয় এখানে আমি বলছি ইম্পর্টেন্ট। একটি হলো যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাজ যদি বাংলাদেশ থেকে হয়, বাংলাদেশ করে, হয়তোবা সেটা কোনো যুক্তরাষ্ট্রের অর্ডারের কাজ, সেক্ষেত্রে বাংলাদেশকে শুল্ক দিতে হবে না, এই একটি ব্যাপার। আর যদি বাংলাদেশ কিছু বিষয়, এই চিঠির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেখানে যদি আবারও আমেরিকাকে বিবেচনার জন্য অনুরোধ করে, সেক্ষেত্রে এটি বিবেচনা করা হবে। আমি বিশ্বাস করি এটি হবে, বিবেচনা হবে, বাংলাদেশের শুল্ক আরো কমবে। প্রফেসর ইউনূসের সাথে আমেরিকার এটি নিয়ে হয়তো এই চিঠি পাওয়ার পর আবারও কথা হবে, বা ডোনাল্ড ট্রাম্পকে তিনি যে কোনো ভাবেই এই শুল্কের জায়গাটাতে আরো কমিয়ে আনার চেষ্টা করবেন। দর্শক, আমি যে চিঠিটি পড়লাম এটি আমাদের প্রফেসর ইউনূসকে লেখা একটি চিঠি ছিল। আসলে আমার মূল বিষয় আলোচনা করি। আমরা জামায়াত ইসলামের দুটো ডবল স্ট্যান্ডার্ড নীতি দেখেছি। এক, কখনো তারা মিলেছে আওয়ামী লীগের সাথে, কখনো তারা বিএনপির সাথে। এজন্য এখনো জামায়াতকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। যখন জামায়াতকে প্রশ্ন করা হয় যে আপনারা বিএনপির সাথে ঘর বেঁধে আবার আওয়ামী লীগের সাথে কেন ঘর করতে গেলে, তখন জামায়াত প্রতি উত্তরে বলে, আমরা আমাদের জোটের সাথে মানে বিএনপির সাথে আলোচনা করে আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়াগুলো সেগুলোর মানে বাস্তবায়ন দেখিনি বলে আওয়ামী লীগের আমরা দিয়েছি। রাজনৈতিক দল হিসেবে আমরা যে কোনো দলের সাথে জোট করতে পারি। পরবর্তী আওয়ামী লীগ যখন জামায়াতকে আবারও কোণঠাসা করলো অথবা জামায়াতের দাবিগুলো রক্ষা করলো না, তখন তারা আবার বিএনপির সাথে ঘর বেঁধেছে। বিএনপির সাথে ঘর বেঁধে ঘর ভেঙেছে, আওয়ামী লীগের সাথে ঘর বেঁধে ঘর ভেঙেছে, এরপর আবার বিএনপির সাথে দীর্ঘ একটা পথ চলা জামায়াতে। কিন্তু এখানেও আওয়ামী লীগ এবং জামায়াত, যাদেরকে আমরা আওয়ামী লীগ এবং বিএনপি যাদেরকে আমরা বড় দল বলি, এই দলগুলোরও কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। যেমন ধরুন, আমরা সবসময় দেখি যে বিষয়টি বড় দলগুলো ছোট দলগুলোর সাথে কোয়ালিশন করলেও ছোট দলগুলোকে খুব একটা মূল্যায়ন করা হয় না, যে কারণে এই দলগুলোর মধ্যে এই ভাঙনগুলো হয়। কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে প্রথমে 4 দলীয় জোট, তারপর সেই জোট বড় হতে হতে সেটি 18 দলীয় জোট, সবশেষ আমরা দেখলাম 20 দলীয় জোট। অর্থাৎ বিএনপির ছায়াতলে বাংলাদেশের যে 20টি দল একত্রিত হয়েছিল, এই দলটা বা এই জোটটা দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই চালিয়েছে। এবং আমরা দেখেছিলাম যে বেগম জিয়া যতগুলো কর্মসূচির ঘোষণা দিয়েছেন সারা দেশে কিংবা রাজধানী ঢাকাতে, এর বাস্তবায়নে বিএনপি, জামায়াত, ছাত্রদল এবং ছাত্র শিবির এরা একজোট হয়ে সীসাগলা প্রাচীরের মতো, রক্তের ভাইয়ের মতো তারা দীর্ঘদিন আন্দোলন করেছে হাসিনা বিরোধী বা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরাবার জন্য। এমনও হয়েছে কোন বিএনপি নেতা পালিয়ে জামায়াতের বাসায় আশ্রয় নিয়েছে, কোন জামায়াত নেতা পালিয়ে বিএনপির বাসায় আশ্রয় নিয়েছে। আবার এমনও হয়েছে যারা বাংলাদেশে এই সরকার মানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করতো বা জনগণকে সচেতন করতে লেখালেখি করতো, গণমাধ্যমে কথা বলতো, যাদেরকে গুম খুনের হুমকি দেয়া হলে দেশ ছাড়তে গেলে এদেরকে বিএনপি বা জামাত গোপনে সহযোগিতা করছে, দেশ ছাড়তে সহযোগিতা করেছে, বহু রকম সহযোগিতা করেছে। আবার এমনও দেখা গেছে
সরকার বিরোধী আন্দোলনে যখন একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেছে, তখন 5-10 জন জামায়াত কর্মী তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেছে তার জীবন বাঁচাবার জন্য। আবার এমনও দেখা গেছে, যখন জামায়াতের কর্মীকে পিটিয়ে রাস্তায় রক্তাক্ত করা হয়েছে, তখন বিএনপির কর্মীরা তাকে কোলে করে তুলে নিয়ে চিকিৎসা দিয়েছে, পানি খাইয়েছে। হাসিনা বিরোধী আন্দোলনের জামায়াত এবং বিএনপিকে কখনো মনে হয়নি তারা সৎ ভাই বোন, মনে হয়েছে এক মায়ের পেটে আপন ভাই বোন। তারা ভুলে গেছে 71-এর চেতনা কি হতে পারে, তারা ভুলে গেছে এটা বিএনপি বা জামায়াত দুটো ভিন্ন দল, তারা ভুলে গেছে তাদের মধ্যে রাজনৈতিক আদর্শিক পার্থক্য আছে। তারা একটি বিষয় মনে রেখেছে, আমাদের লক্ষ্য একটাই, ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে হবে। তো এভাবে এই দুটো দল তারা দীর্ঘ 1.5 যুগের কাছে একভাবে, একসাথে, এক মতে, এক পথে, এক ঘরে টিকে ছিল। আর এই টিকে থাকার নেপথ্যে সবচেয়ে বড় যে ব্যক্তিটি, তিনি হলেন বেগম জিয়া, অর্থাৎ বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ছায়াতলে বাংলাদেশের 20টি রাজনৈতিক দল একজোট হয়ে দীর্ঘদিন আন্দোলন করেছেন, জেল খেটেছেন, অনেক নির্যাতন ভোগ করেছেন। এবং এখানে জামাতের একটা ভালো ভূমিকা ছিল। কিরকম? যখন আমাদের ওপারের দেশ ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনা এই জোটটাকে ভাঙার চেষ্টা করছিলেন, কারণ গোয়েন্দা সংস্থার তথ্য বলছিল বিএনপি জামাত একজোট থাকলে কোনো ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পারবে না। তো গোয়েন্দা সংস্থার এই তথ্যের আলোকে আমাদের ওপারের দেশ ভারত বা তাদের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনাকে যে পরামর্শ দিয়েছিল সেটি হলো যে কোনো ভাবে এই জোট ভাঙতে হবে। তাই ওপারের কোটি কোটি টাকা বাংলাদেশের আওয়ামী লীগের পেশি শক্তি, অস্ত্র, পুলিশ বা প্রশাসনের ক্ষমতা সব ব্যবহার করেও বিএনপি এবং জামায়াতের মধ্যে ভাঙন সৃষ্টি সম্ভব হয়নি। এবং বেগম জিয়ার ঐক্যবদ্ধ লড়াই, আপোষহীন সংগ্রাম এবং বেগম জিয়া ছোট আর বড় দল নেই, সব দলের প্রতি তার শ্রদ্ধাশীল আচরণে প্রতিটা দলকে তিনি একটি ছাতার নিচে, একটি আমব্রেলার নিচে জড়ো করে রাখতে পেরেছেন। বেগম খালেদা জিয়ার ক্রেডিট বা কৃতিত্ব। এবং মতিউর রহমান গোলাম আজম পরবর্তী মতিউর রহমান নিজামী, এরপর ধাপে ধাপে বহু জামায়াত নেতা এই কাজটি অব্যাহত রেখেছিলেন বেগম খালেদা জিয়ার সাথে। কিন্তু পরবর্তী জামায়াতের নেতাদের একে একে জেলে নেওয়া হয় বিভিন্ন অভিযোগে। পরবর্তী তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে শাস্তির খড়গ চাপিয়ে দেওয়া হয়। একটা পর্যায়ে তাদের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, এই জোটে থাকবেন নাকি ফাঁসির কাজটা ঝুলবেন। এবং জামাত ইসলাম তার রাজনৈতিক প্রজ্ঞায় সর্ববৃহৎ যে ত্যাগটি করেছিল এই জোট রক্ষায়, সেটি হলো তারা ফাঁসির কাজটা ঝুলেছিলেন, কিন্তু বিএনপির জোট থেকে বেরিয়ে যাননি। এই কথাটি বেগম জিয়া আমাকে নিজেও বলেছিলেন তার সাথে একটা 1-to-1 বৈঠকে গুলশানে। তো এবং এর মধ্যে জামাতেরও অনেক সিদ্ধান্তে ভুল ছিল, বিএনপিরও কিছু ভুল ছিল। এই ভুল থাকবে বৃহৎ দলগুলোর সামনে, যখন কোনো বড় বাধার পাহাড় থাকবে, যখন জুলুমের স্টিম রোলার চলবে, তখন তারা ভুল করবে, এটি স্বাভাবিক। কিন্তু জামায়াতের শীর্ষ নেতারা একে একে ফাঁসির কাস্তে ঝুললেও তারা বিএনপির জোট থেকে বেরিয়ে আসেননি। ফলশ্রুতিতে আমরা যে বিষয়টি দেখলাম, একটা পর্যায়ে জামাতের মধ্যেও ভাঙনের সুর বেজে উঠল। জামাতের মধ্যে সংস্কারপন্থীদেরও উত্থান আমরা দেখলাম, এবং জামাত শিবিরের কিছু কিছু নেতা জামাত থেকে বেরিয়ে গেলেন, নতুন দল গঠন করলেন। এই ইস্যুতে জামাত হেকমতে ভুল করেছে এই অভিযোগ তুলে। তারপরও জামাত তার মূল এজেন্ডা, মূল মিশনে এখনো টিকে আছে। পাশাপাশি বেগম জিয়া এবং জামাতের মধ্যে যখন ফাটল ধরানো যায়নি, একে একে জামাত নেতারা ফাঁসির কাস্টে ঝোলার পরও যখন এই দলটিকে আলাদা করা যায়নি, তখন আমরা দেখলাম যে শত্রুরা নতুন প্ল্যান, অর্থাৎ প্ল্যান বিতে পা দিল। কি?
এবার তারা জামাত নেতার বদলে তারা বেগম জিয়াকে জেলে ভরে দিলেন। আমরা দেখলাম নির্বাচনের আগ মুহূর্তে বেগম জিয়ার নামে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে মামলাটি, সেখানে মিথ্যে কিছু অভিযোগ তুলে রায় দিয়ে তাকে জেলে আটকে দিলেন। এবং নির্বাচনের আগে বেগম জিয়াকে জেলে আটকে দেওয়ার পর বস্তুত যে 20 দলীয় জোট, সেই জোটটির আমরা ফাটল দেখতে শুরু করি। অর্থাৎ বেগম জিয়া জেলে যাবার পর যে নির্বাচনটি হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনটি বিএনপি জামায়াতকে আর কাছে টানেনি, জামাত দূরে ছিল, যদিও আনুষ্ঠানিকভাবে এই জোটটি ভেঙে যায়নি। কিন্তু নির্বাচনে জামায়াতকে কিছু আসন দিয়েছে, অন্য দলকে কিছু আসন দিয়ে, কিন্তু জামায়াত বিএনপি ঐক্যবদ্ধ আর একটি লড়াই করেনি এই নির্বাচন ঘোষণার পর। বিএনপি কিছুটা ভর করেছিল কামাল এবং মান্নার উপর। তারা ধরে নিয়েছিলেন কামাল মান্নাকে মার্কিন প্রেসক্রিপশন তাদের উপর এসেছে এবং আমেরিকা এই দুজনের উপর নির্ভর করতে চায়। তো বিএনপি পরবর্তী কামাল মান্নার উপর ভর করে সে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন। পরবর্তী আমরা দেখলাম বিএনপি সারা দেশে করুণ পরিণতি, অর্থাৎ শেখ হাসিনা তার ভোটটি, রাতের ভোটটি দিনের ভোটটি রাতে করেছে। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম একসঙ্গে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সংখ্যাটা 19-20 হলে ক্ষমা করবেন, তারা একসঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মূল আসনগুলো পেয়ে যায়, কারণ বিএনপি একটা নির্বাচনে অংশই নেয়নি। পরবর্তী দেখলাম কামাল মান্নার উপর ভর করে যে নির্বাচনটি করেছে, সেই নির্বাচনে বিএনপি গোহারা হেরেছে। তারপর বিএনপি বুঝতে পেরেছে এটি ছিল রয়ের প্রেসক্রিপশন, অর্থাৎ কামাল মান্নাকে দিয়ে বিএনপিকে একটা বর্ষির মতো কি বলবো ট্র্যাপে ফেলেছে, এবং বিএনপি সেই ট্র্যাপটিতে জামাতকে হাতছাড়া করে কামাল মান্নাকে বগল দাবা করে নির্বাচনের ফলে তারা দেখলো তাদের ভুল সিদ্ধান্তের কি হয়েছে। এর পরবর্তী নির্বাচনটি আমরা দেখলাম কামাল মান্না চলে যাবার পর বা বিএনপি তাদের ভুল বুঝতে পারার পর তারা ভর করেছিল কিবরিয়া নূরের উপর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। সেই নির্বাচনে আমরা দেখলাম বিএনপিকে কোনোভাবেই ভোট কেন্দ্রে আসতে দেয়নি। পূর্বেই সব ভোট বাক্সে ভরে আওয়ামী লীগ নিজেকে বিজয়ী ঘোষণা করল। কিন্তু বিরোধী দল হিসেবে আমরা দ্বিতীয় কিস্তিতেও জামায়াত এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে আর দেখিনি বড় আন্দোলনে বা বড় কোনো দাবি আদায়ের চাপ সৃষ্টিতে। বিএনপির ধারণা ছিল আমেরিকা বা জো বাইডেন তাদেরকে বিজয় এনে দেবে, কিন্তু সে যাত্রা বিএনপির ভুল ভেঙেছে। এরপর বিএনপি একটা দীর্ঘ কি বলবো 15-16 বছর ক্ষমতাহীন একটি রাজনৈতিক দল। তাদের নেতারা প্রত্যেকেই বলতেছিলেন যে আর হাসিনার পতন ঘটানো সম্ভব নয় যদি আল্লাহ কোনো অলৌকিক ঘটনা না ঘটায়। এরপর বিএনপির একদম কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির বড় বড় নেতারা, যাদের সাথে আমরা কথা বলতাম প্রতি মুহূর্তে, বিভিন্ন সংবাদ আদান প্রদান হতো, তারাই আমাদের বলছিলেন প্রয়োজনে হাসিনা চলে যাক, আর্মি আসুক, প্রয়োজনে জাতিসংঘের কোন সরকার আসুক, প্রয়োজনে যেই আসুক আমাদের আপত্তি নাই, শুধু হাসিনা আওয়ামী লীগের পতন হোক, প্রয়োজনে সেনাবাহিনী আসুক। সরাসরি বিএনপি নেতারা এই কথাগুলো বলতেন। আমি জানি না এখন তারা অস্বীকার করবেন কিনা।